মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। একই সঙ্গে বেসরকারি হাসপাতালে কামরুল ইসলামের চিকিৎসার অনুমতি বাতিল করা হয়েছে। দাখিল করা মেডিকেল রিপোর্ট নিয়ে সন্দেহ হওয়ায় এই সিদ্ধান্ত। আইনজীবীদের কাছে এ ব্যাপারে ব্যাখ্যাও চেয়েছে ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানে রাজধানীর বাড্ডায় ২৩ জনকে হত্যা ও ১৪ দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতাকে হত্যাসহ ৩ অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ৯ মে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেওয়ার সময় কামরুল ইসলামকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে দেয়া আগের আদেশ বাতিল করে। চিফ প্রসিকিউটর জানান, কয়েকদিন আগে বিএমইউ এর বদলে এভারকেয়ারে চিকিৎসা নেওয়ার জন্য আবেদন করেন সাবেক এই মন্ত্রী। তবে আবেদনের সাথে যুক্ত করা ব্যবস্থাপত্র নিয়ে সন্দেহ হওয়ায় আদেশ পুনর্বিবেচনার আবেদন করে রাষ্ট্রপক্ষ। জেল হাজতে থেকে তিনি কেরানীগঞ্জে কি করে চিকিৎসা নিলেন, জেল হাজতে থেকে তিনি কি করে সিঙ্গাপুরে চিকিৎসা নিলেন, 15/2/26 তারিখে যে ডাক্তারটা যে কাগজটা দিয়েছে সেটা দেখা যাচ্ছে ওনার নির্বাচনী এলাকা কামরাঙ্গীরচরের একটা প্রত্যন্ত অঞ্চলের জনৈক আমিন আনোয়ার নামে এক ডাক্তারের একটা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের একটা রিপোর্ট। শব্দটা লেখা আছে গ্যাস্ট্রিক ক্যান্সার। তো গ্যাস্ট্রিক ক্যান্সার বলে এরকম কোনো রোগের নাম আমরা কখনো শুনেছি বলে মনে হয় না। তবে কামরুলের আইনজীবীরা জানান, তারা কোনো মিথ্যা রিপোর্ট দাখিল করেননি। তার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট সিঙ্গাপুরে পাঠালে সেখানকার চিকিৎসক এবং কামরাঙ্গীরচরের এক চিকিৎসক রোগের বর্ণনা লিখে দেন। না, আমরা কোনো ভুয়া কাগজ দেই নাই, এবং আমরা যে দেই নাই কোনো ভুয়া কাগজ, এর জন্য গভর্নমেন্ট আমাদের প্ল্যানেট ট্রাইব্যুনাল আমাদের 15 দিন সময় দিয়েছে। আমরা যেই অর্ডারের বেসিসে, নিম্ন আদালতের যে অর্ডারের বেসিসে আমরা ট্রিটমেন্ট করতে চেয়েছিলাম, ওই অর্ডারটা আমরা কোর্টে সাবমিট করবো, এবং আমরা যে কোনো পেপারস দিই আমাদের পক্ষে যা যা আছে আমরা দিয়ে দিব। রাষ্ট্রপক্ষের দাবি, নিজেদের মতো মেডিকেল রিপোর্ট দাখিল করে এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশেষ সুবিধা নেয়ার অসৎ উদ্দেশ্য ছিল কামরুল ইসলামের। ফ্রড প্র্যাকটিস এই কারণে যে তিনি অসুস্থতার ভান করে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যাওয়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে এবং এ অবস্থা থেকে বেরিয়ে আসতে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় অর্থমন্ত্রী জাতীয় অর্থনীতির বেশ কিছু সূচক তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার 30%-এরও বেশি। 2005 সালে বিএনপি আমলে যা ছিল মাত্র 13%। তিনি জানান, অর্থনীতির কঠিন সংকট থেকে বেরিয়ে আসতে আগামী 2 বছর বেশ কিছু কঠিন ও অপ্রিয় সিদ্ধান্ত নিতে হতে পারে। এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অর্থমন্ত্রী। আগামী 2 বছর কঠিন হবে, অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে, অনেকগুলো মেজার নেব যেগুলো জনপ্রিয় নাও হতে পারে। সুতরাং একটা কঠিন অবস্থা থেকে বেরোতে গেলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই, এখানে আপনাদের সহযোগিতা দরকার। বিএনপির সময় কখনোই শেয়ার বাজারে লুটপাট হয়নি এবং এবারও হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংকের রাজনৈতিক পরিচয় উপেক্ষা করে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 সংসদে উত্থাপনের সময় এসব কথা বলেন অর্থমন্ত্রী। এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বিএনপি সরকার বয়সের বাধ্যবাধকতা তুলে নিজেদের পছন্দ অনুযায়ী যেভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে, ভবিষ্যতে ব্যাংকিং খাতে লুটপাট হলে সেজন্য দায়ী থাকবে সরকার। তবে বিশ্বের অনেক দেশেই এমন নিয়োগের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এমন নিয়ম যোগ্য ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে বাধা। বৃহস্পতিবার সংসদে পাশ হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026। যতবার বিএনপি সরকারে এসছে, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, আমি ক্লিয়ারলি বলতে চাই। এবং যে কারণে বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা বিএনপি সরকারের সময় কোনো সময়ের সমস্যা হয় নাই। সংসদ ভবনের ক্যামেরা কেনাকাটায় কোনো আর্থিক দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ
ABM আশরাফ উদ্দিন নিজান। সকালে জাতীয় সংসদের প্রবেশপথে সাংবাদিকদের এই তথ্য দেন তিনি। জানান, কেনাকাটায় পদ্ধতিগত কিছু বিচ্যুতি হয়েছে বলে জানিয়েছেন এই সংক্রান্ত তদন্ত কমিটির সদস্যরা। সংসদের কেনাকাটায় হরিলুট শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনটিও সঠিক নয় বলে জানান তিনি। উক্ত কেনাকাটায় কোনোরূপ আর্থিক অনিয়ম হয়নি, পদ্ধতিগত কিছু বিচ্যুতি হয়েছে। তদন্ত কার্যক্রম শেষে কমিটি নিশ্চিত হয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠানের অনুকূলে অদ্যাবধি কোনোরূপ বিল পরিশোধ করা এখনো হয়নি, 1 টাকাও বিল পরিশোধ করা হয়নি। আর্থিক খাতে নিয়োগ ও বয়সসীমা নির্ধারণ নিয়ে সরকার ও বিরোধী দলের উত্তপ্ত আলোচনা হয়েছে সংসদে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের কাজে লাগাতে বয়সসীমা শিথিল জরুরি। বিরোধী দলীয় নেতার অভিযোগ, সরকারের সাম্প্রতিক নিয়োগ ও নীতিগত সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব স্পষ্ট। বৃহস্পতিবার সংসদে দুটি বিল পাশ নিয়ে বিতর্ক চলে সংসদে। বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শেষ দিনে বৃহস্পতিবার দুটি বিল পাশ হয়। বিল দুটি পাশের সময় আপত্তি জানায় বিরোধী দল। সেটার ব্যাপারে স্পিকার আমি আপত্তি দিয়েছি। বিদ্যমান আইনে কোনো ব্যক্তি 65 বছর বয়স পূর্ণ করলে তাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগের অযোগ্য হিসেবে গণ্য করা হয়। কিন্তু এ সংক্রান্ত বিলটি পাশ হওয়ায় এই বিধান আর থাকছে না। একইভাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনে বলা আছে, 67 বছর বয়স পূর্ণ হলে কোনো ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য হতে পারেন না। নতুন বিল পাশের পর এই বিধানটিও বাতিল হয়েছে। ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত বহু বিরোধী দলের অভিযোগ, এতে রাজনৈতিক প্রভাবে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হবে। তবে সপক্ষে যুক্তি তুলে ধরেন অর্থমন্ত্রী। এই বিল দুটোই স্থগিত করেন, যে দুইটার কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে। আমি আবারও বলছি, এটা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দিনটা কেমন যাবে, মর্নিং শোজ দ্য ডে। সরকারের 2 মাসের যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। এই অভিজ্ঞ লোকগুলো তাদেরকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান। কোথায় 57 বছর, এখন 72 বছর। এই ডিফারেন্সটা এর মধ্যে যারা আছে তাদেরকে তো আমরা বাইরে রাখতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে যেখানে সাকসেসফুলি এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অপারেট করছে, তাদের এখানে কোনো এজ বার নাই। বিরোধিতা করে বিরোধী দলীয় নেতা বলেন, বিলটি জন আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মাননীয় মন্ত্রী বললেন যে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় না দিলে দেশ আগাবে কিভাবে? তো এইভাবে যদি যোগ্যতা সিলেকশন হয়, আমার প্রশ্ন, দেশ আগাবে কিভাবে? জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে আর্থিক খাতে নিয়োগগুলো সবসময় অরাজনৈতিক ছিল। বর্তমান সরকারও সেই ধারা ধরে রাখবে। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। বিএনপির অ্যাপয়েন্টমেন্টগুলো কোনো সময় পলিটিক্যাল কনসিডারেশনে হয় নাই এবং যোগ্য ব্যক্তিদের সেখানে দেওয়া হয়েছিল। সেই ধারা এই সরকার অব্যাহত রাখবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে চাই। এদিকে এই বিল পাশের কারণে ভবিষ্যতে বড় ধরনের অনিয়মের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা জানান এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন। যে 2টা আইন পাশ করা হলো এবং যে জনমত যাচাইয়ের জন্য। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কাজে লাগিয়ে অনেকটা চাপ সৃষ্টি করে সয়াবিন তেলের দাম বাড়িয়ে নিয়েছে বিক্রেতারা। আর দাম বাড়ানোর বিরূপ প্রভাব পড়েছে ভোক্তাদের ওপর। তাদের অভিযোগ, এমনিতেই বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম চড়া, তার উপর তেলের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে গিয়ে। এদিকে অল্প হলেও নতুন দামের তেল আসতে শুরু করেছে বাজারে। ব্যবসায়ীরা বলছেন, আজ রাতের মধ্যেই সরবরাহ বাড়বে। মূলত মধ্যপ্রাচ্যের অস্থিরতার পর থেকে বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট শুরু হয়। বোতলজাত তেলের সংকট হয় বেশি, এর সুযোগ নেয় বিক্রেতারা। দাম বাড়াতে সরকারের সঙ্গে কয়েকবার বৈঠক করে বিপণন প্রতিষ্ঠানগুলো। সবশেষ বুধবার বোতলের সয়াবিন তেলের দাম বাড়ে প্রতি লিটারে 4 টাকা। বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয় 199 টাকা লিটার, আর 5 লিটারের বোতল 975 টাকা। দাম বৃদ্ধির পর থেকে বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, নতুন দামের তেলের বোতল দ্রুতই বাজারে আসবে। তবে পুরাতন তেলের বোতল আগের দামে বিক্রি হচ্ছে বলে দাবি তাদের। সরবরাহ
আজকে একটু ভালো, কালকে পরশুদিন থেকে আজকে ভালো। আমরা এখন আগের রেটে তেল বেচতেছি 1 লিটার 195, 2 লিটার 390, 5 লিটার 955। ভোজ্য তেলের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা। অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে সরকারি কোনো সংস্থা নজরদারি নেই। মধ্যবিত্ত আমাদের তো সমস্যা হবে, এখন তেল না হলেও তো বাড়তি দিয়েই কিনতে হবে, এছাড়া তো আর সরকার তো কোনো কিছু এখনো নিয়ন্ত্রণ আসতেছে না। তদারকি থাকলে তো এরকম হতো না, তদারকি তো নাই। আপনি দেখতে পাচ্ছেন, আপনারা তো মার্কেটে ঘুরছেন, কোথাও আছে মনিটরিং এর লোক? কোথাও নাই। এমন পরিস্থিতিতে ভোক্তাদের স্বার্থে সামগ্রিক পণ্যের বাজারে কার্যকর তদারকির তাগিদ ক্যাবের। দাম বাড়ানোর জন্য আপনার পায়তারা করে সাপ্লাই চেনটা কমিয়ে দিয়ে রাষ্ট্রকে জিম্মি করে এই যে দাম বাড়ানোর এই যে প্রক্রিয়া আমরা কয়েকবার থেকে দেখছি, এই জায়গাটায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আমরা দেখছি। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় 30 লাখ টন। এর পুরোটাই নিয়ন্ত্রণ করে হাতে গোনা 6টি কোম্পানি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সকাল থেকে বৃষ্টি না হলেও উজানের ঢলে বিভিন্ন জেলায় নদ নদীর পানি বেড়েই চলেছে। ফলে হাওরে পানি বেড়ে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে কয়েকদিন পর রোদ দেখা দেয়ায় ভেজা ধান শুকানোর চেষ্টা করছেন কৃষকরা। টানা কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে তলিয়ে গেছে প্রায় 13,000 হেক্টর জমির ধান। বৃহস্পতিবার সকালে রোদ ওঠায় বেড়েছে কাটা ধান শুকানোর ব্যস্ততা। তলিয়ে যাওয়া ধানও যতটুকু পারা যায় কেটে তোলার চেষ্টা চালাচ্ছেন কৃষক। আমলা টামলাও পাওয়া যায় না, 700, 800, 900 টাকা রোজ হয়। ওই বাচ্চা হলতে পারলে কুটে খাইটা তুললা লয় আগে। কিছু খাসা কিছু ফাঁকনা নাই, খামলা 800 টাকা 1000 টাকা রোজ খামলা আনা লাগে। কেমনে কিতা করা যায়? যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে, সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে। মৌলভীবাজারে তলিয়ে গেছে হাওরের 1150 হেক্টর জমির ধান। বৃষ্টি না থাকলেও উজানের ঢল থাকায় বিভিন্ন হাওরে পানি বেড়েই চলেছে। 4 কেয়ার জায়গা কাজ করছিলাম ঋণ করিয়া, অন্ত 1 কেয়ার তুলছিলাম আর 3 কেয়ার পানির নিচে গিয়া দড়ি দিয়ে টানি অর্ধেক পরের অর্ধেক তুলটা মাইছে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে বানিয়াচংয়ের সুজাতপুর হাওরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কিশোরগঞ্জের হাওরে তলিয়েছে 4,500 হেক্টর জমির পাকা বোরো ধান। উজানের ঢলের কারণে ফসলের ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কায় কৃষি বিভাগ। পুরা জমিটা গেছে তলে, মানে খোরাকটা তুলতে পারছি না। দুইটা জায়গা কার্যকর শুকায় দেয় না, রোদ নাই, ও তো ফসল আছে 4 ধান। আমাদের উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা প্রতিনিয়ত মাঠ পরিদর্শন করছি, পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত জমি এবং কৃষকের তালিকা আমরা প্রণয়ন করছি। নেত্রকোনায় দ্রুত ধান কাটতে অন্য জেলা 6,000 কৃষি শ্রমিক পাঠানোর জন্য ঢাকায় চিঠি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের ধানটা ঘরে তুলতে পারি এবং দ্রুততার সাথে, এবং এজন্য আমরা কিন্তু আমাদের যে শ্রমিক আছে পাশাপাশি আমরা আমাদের এই জেলার জন্য আমরা প্রায় 6,000 আমাদের শ্রমিকরা আমরা চাহিদা দিয়েছি। নেত্রকোনার প্রশাসন হাওরের 9,000 হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার কথা বললেও জমির পরিমাণ আরও অনেক বেশি দাবি কৃষকদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 24 ঘন্টায় সারা দেশে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল আছে। বৃষ্টিপাত চলবে আগামী 3 বা 4 মে পর্যন্ত। পূর্বাভাসে বলা হয় ঢাকার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় 121 মিলিমিটার। এদিকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে। সে সময় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল পরশু বৃষ্টি হবে, তবে আগের তুলনায় বৃষ্টি একটু কম হবে। গত 2 দিনে যেরকম বৃষ্টি হয়েছে মোটামুটি, কিন্তু এখন যেহেতু আপনার একটা সিস্টেম রয়েছে এই কারণে পুরোপুরি ক্লিয়ার হবে না। দেখা যাচ্ছে 8টা ডিভিশনে আপনার দিনের ভিতরে 1বার বা 2বার বৃষ্টি হবে। আর যেহেতু আপনার যদি এটা বর্ষাকাল না, তো যে টানা বৃষ্টিতে সেরকম না। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকায় আয়োজিত সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। কাল নয়াপল্টনে মে দিবসের সমাবেশে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। নেতারা বলেন, সমাবেশে লাখো শ্রমিক জনতার ঢল নামবে।
মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। চলছে সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। মে ডে আমাদের কাছে আসে শ্রমিক শ্রেণীর জাগরণের একটা দাওয়াত নিয়ে। সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি ও শ্রমিক দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সমাবেশে লাখো শ্রমিক জনতার ঢল নামবে। ন্যায়ের জন্য, সত্যের জন্য নিজের জীবনকে যে উৎসর্গ করা যায়, করতে পারে, সেটারও একটা বড় দৃষ্টান্ত হচ্ছে মে দিবসের সেদিনের যে আত্মদান শ্রমিক নেতাদের। শ্রমিক সমাবেশ এর যে ঢল, যে র্যালি নামবে, এটা হবে অভূতপূর্ব। শ্রমিক নেতা নজরুল ইসলাম খান জানান, সমাবেশে দিক নির্দেশনামূলক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন আমরা এই মহান মে দিবস পালন করতে যাচ্ছি। এই সমাবেশে বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শুক্রবার বেলা ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে সমাবেশ। শ্রমিক দলের পাশাপাশি যোগ দেবেন ঢাকাসহ আশপাশের জেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স।